রনি, আপনার কাছে রেজাউল করিম রনি, আপনার কাছে আবার আসতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাড়ছেই না আর কি, ওনার প্রসঙ্গেই আসছি। উনি আজকেই বলেছেন তফসিলের আগে পদত্যাগ করবেন উনি সহ যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে অন্য যারা রাজনীতি করতে চায় এরকম আরও কয়েকজন থাকতে পারে। আপনার এই সিদ্ধান্তকে কি মনে হচ্ছে? না, এখন ধরেন রাজনীতি করা যে কোনো মানুষের মৌলিক অধিকার, রাজনীতি যে কোনো মানুষই করতে পারে, কিন্তু এইটা দেখেন অভ্যুত্থানের পরে গঠিত একটা সরকার, এই সরকারের পরে দায়িত্ব নেওয়ার পরে এখানে নির্বাচনটা হলো এমন একটা জরুরি ইস্যু। আমাদের এখানে ধরেন নির্বাচন মানে একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক একটা নির্বাচন আমাদের দরকার। দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারে না, কিন্তু এতদিন পরে এসে আপনি যদি বলেন যে আমি তাহলে আপনার ধরেন যে এখন ইলেকশনের তফসিল মনে হয় আগামী সপ্তাহে ঘোষণা হবে যেটা বলা হচ্ছে, ফলে এখন তফসিল ঘোষণা 1 ঘন্টা আগে আপনি পদত্যাগ করে এসে নির্বাচনে দিয়ে গেলেন। দেখেন একটা জিনিস হলো আইন জিনিসটা লজিক্যালি আপনিও বুঝতে পারেন, আমিও বুঝতে পারি, কিন্তু যে তারাশঙ্কর একটা কথা আছে, আইন তুমি বুঝো বটে, কিন্তু ন্যায় অন্যায় জিনিসটা ঠিক এত সহজ না। এটা ন্যাচারালি একটা জিনিসের ন্যায় অন্যায় বিবেকবোধের ব্যাপার আছে, যে আপনি এইটা আপনার জন্য করা এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কি না। ডেফিনেটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আপনি যদি মনে করেন যে রাজনীতি করবেন, আমি মনে করি এই চান্সে এখনও পর্যন্ত যারা ক্ষমতায় আসছে, এটা নট অনলি একজনের ব্যাপারে না, সমস্ত উপদেষ্টা অন্য যারা আছে তাদেরও যদি রাজনৈতিক খায়েশ থাকে বা রাজনৈতিক কেরিয়ার করার ইচ্ছা থাকে সেটা তারা করতে পারেন। কিন্তু এইবারে এই যে বিকামিং ইলেকশনে, যে ইলেকশন হতে যাচ্ছে আগামী, যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেই ইলেকশনে সম্ভবত সুযোগ নাই। কারণ হলো এইটা ইটস টু লেট। এইটা এখন কোনোভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না যে আচ্ছা ঠিক আছে ইলেকশন 1 ঘন্টা আগে হ্যাঁ আমি তো পদত্যাগ করলাম, এটা ঠিক আছে, এটা এখন আমি এটা আপনি লিগালি সঠিক হয়তো, কিন্তু এটা মোরালি আপনি জাস্টিফাই করতে পারবেন না, এটা জিনিসটা হবে না। এস এম সাইফ মুস্তাফিজ, জানতে চাই এই প্রসঙ্গেই যে সজীব ভুঁইয়ার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক এখন আছে কিনা। তিনি বলেছেন তিনি 2018 সাল থেকেই আসলে রাজনীতির সঙ্গে জড়িত। এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আছে কিনা এখনো, আসলে যদি তিনি রাজনীতির সঙ্গে জড়িত থাকেন। আপনার প্রশ্নের সাথে ভাইয়ের উত্তরটা একসাথে দেওয়ার চেষ্টা করব। দেখেন সজীব মানে আসিফ, আমাদের নাহিদ, তারপরে মাহফুজ, এই মানুষগুলা কিন্তু শুধু আমাদের না, এটা ভাইয়েরও আপনারও। এই মানুষগুলাই কিন্তু জুলাইতে সামনে থেকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানে মায়ের খেয়ে গুম হয়ে ডিবি অফিসে যে বিভিন্নভাবে কিন্তু তারা মৃত্যু ঝুঁকিতে থেকে তারা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গেছে। এই আসিফ মাহমুদই কিন্তু 4 তারিখে বলল যে 6 তারিখে না আজকেই সবাই ঢাকায় লং মার্চ করেন। তো এই মানুষগুলোকে 1 বছরের মাথায় যদি আমরা এরকম করে ডিজোন করি, ট্যাগিং দিয়ে দিই, এবং ভাইদের মতো যারা সিনিয়র লিডারশিপের জায়গা আছে তারা যেই টোনে কথা বলেন, যেভাবে ছোট করে কথা বলে, সেটা আমাদের জন্য অত্যন্ত মানে হতাশা লাগে যে তারা আসলে রাজনৈতিক কালচারটা এমনভাবেই টক্সিক করে রেখেছে যেটা আসলে এখনও সেই আগের 17 বছরের ধারাটা এখনও তারা টানতে যাচ্ছে। আসিফ মাহমুদকে এই আর বৈষম্য বিরোধী যে কথাটা বললাম, বৈষম্য বিরোধীর সারা দেশে অনেক নেতাকর্মীরা আছেন, সবাইকে এনসিপি তো মানে ওন করতে পারে না, সবার সাথে আমাদের পরিচয় নেই, কিন্তু আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ, এরকম যারা অভ্যুত্থানের সামনের সারির মানুষগুলা, তাদেরকে তো আমরা সবাই ওন করি। তারা তো শুধুমাত্র এনসিপিকে না, পুরো বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে তারা সেই বডিতে আছে এবং সেই ফাইটটা তারা করে যাচ্ছে প্রতিনিয়ত। তাদেরকে নিয়ে অনেক রকম বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে, তাদের চরিত্র হনন করা হচ্ছে। সে কিন্তু আজকে স্পেসিফিক্যালি বলেছে যে তার যদি কাজকর্ম করতে লেট হয় সেক্ষেত্রে তার রান্না করে দেওয়ার লোক, সেক্ষেত্রে সে যেতেই পারে। এটাকে তিনি যেভাবে ট্যাগিং করছে, এটা বিএনপির নতুন রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে করছে। কিন্তু তারা হঠাৎ করে সব পাথর কিভাবে গায়েব হয়ে যায়, তারা মানুষকে মাথা থেতলে কিভাবে দেয় পাথর দিয়ে। তারপরে সারা দেশে যে চাঁদাবাজির ঘটনা, সেটা যদি বলা শুরু করি আমি, এটা শেষ হবে না আজকে মানে রাত্রে শেষ হবে না যদি আমি বিএনপির শুধুমাত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটোত্রাজের কথা বলতে পারি। আর উনি এই 2-1টা কোথা থেকে আকাশ থেকে আনা কথা নিয়ে যেভাবে আসলে অ্যাটাক করে, সেটা দুঃখজনক। কারণ তার মতো সিনিয়র যারা লিডার আছেন, দীর্ঘদিন যারা রাজনীতি করে আসছে, তাদের নিয়েও কিন্তু অনেক ঘটনা আছে, সেগুলো কিন্তু আমরা কেউ সামনে আনছি না। সেই ঘটনাগুলো আনলে কিন্তু তারা এখন বিব্রত হবে যে তাদের এই পাস্টের কথা টেনে আনা হচ্ছে। তারাও কিন্তু এরকম শিকার হয়েছে, মিথ্যা ট্যাগের শিকার হয়েছে। সেই সময় আওয়ামী লীগের যেই ন্যারেটিভ ছিল, আওয়ামী লীগের যে মিডিয়া ছিল, তাদের কিন্তু এভাবে ফ্রেমিং করেছে। তারাও সেই যাত্রায় যাচ্ছে, কারণ তারা ধরে নিয়েছে যে আমরা তো ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসছি, আমরা এখন সর্বে-সর্বা। কিন্তু মানুষ কিন্তু এত বোকা না যে এরকম সর্বে-সর্বা ভাব পা মানুষকে তারা ক্ষমতায় নিয়ে চলে আসবে। যদি ইলেকশন হয়, মানুষ ডিসাইড করবে যে আসলে কারা ক্ষমতায় যাবে, এখন থেকে নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চয়ই নির্ধারিত হবে। ডক্টর সাজিদুল হক রুবেল, নির্বাচনকালীন সরকারের সময়
উপদেষ্টাদের পদত্যাগের যে আওয়াজ বা ঘোষণাই বলা চলে স্পষ্টভাবে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনি শঙ্কার কথাও বলছেন খানিক আগে নির্বাচন। এখানে একটা কথা মনে করতে হবে, 2014 সালের নির্বাচনের আগে যখন আইন কানুনের মার প্যাচে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল হয়ে গেল এবং তারপর 14 সালে একটা একপাক্ষিক নির্বাচন হলো, সেই সময় থেকে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের সাথে ছিল না, বিএনপি শুধু না, বিএনপির সাথে তার জোট ছিল, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট জোট ছিল, গণতান্ত্রিক বাম মোর্চাও একসময় কাজ করত, ফ্যাসিবাদ বিরোধী বাম জোট ছিল, সমস্ত জোটগুলো ডান বাম সমস্ত জোটগুলোর কিন্তু একটা কমন কথা ছিল, সেটা হচ্ছে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এখন এই মাত্র একটি বছর সময় অতিক্রম হলো গণঅভ্যুত্থানের, জনগণের এত বড় একটি বিজয়ের পর এত অল্প সময়ের মধ্যে এই বিজয়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, এই উপদেষ্টা মণ্ডলীটা কিন্তু জনগণের কাছে এখন আর নিরপেক্ষ নয়, জনগণের কাছে নিরপেক্ষ না। আমি তর্ক করতে পারি অনেক, ঠিক আছে, কিন্তু আমি নিজের বুকে হাত দিয়ে যদি চিন্তা করি, বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ না। এবং সেখানে আমাদের 3 জন ছাত্র নেতা ছিলেন, সরাসরি আন্দোলনের 3 জন নেতা ছিলেন, ঠিক আছে, তারপরে হচ্ছে 2 জন আছেন এখন আমাদের কথা হচ্ছে স্পষ্টভাবে যে ওনারা যে এতদিন থেকে গেলেন বা এতদিন রইলেন আর কি, এই রইবার মধ্য দিয়েই কিন্তু এক ধরনের নিরপেক্ষতার বিষয়টি হারিয়েছেন। আমরা বলছি যাহা একটি অরাজনৈতিক সরকার, এটা একটা নির্দলীয় সরকার, কিন্তু মানুষের কাছে প্রশ্ন আছে এর আদৌ নির্দলীয় কিংবা সরকার কিনা। তারপর আরেকটি বক্তব্য আছে, আমি খুব সিনসিয়ারলি বলি আর কি, যখন একজন কর্মকর্তার বিরুদ্ধে, আমি দেখেছি, আমি এনসিপির নিজস্ব সংগঠনের ক্ষেত্রে দেখেছি যে তাদের একজন কর্মকর্তার বিরুদ্ধে যখন হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড নিয়ে যখন হচ্ছে একটা হলো এবং তারা নিজের তদন্ত কমিটি গঠন করলো, তারা কিন্তু তাদের সংগঠন থেকে তার অব্যাহতি দিয়েছিল। কেন অব্যাহতি দিয়েছিল? যাতে এরা যে নির্বাচন, তাদের এই দুর্নীতিটা নিয়ে যে হবে, তদন্তটা হবে, সেটা যেন কোনোভাবে প্রভাব বিস্তার না করে। তো তেমনিভাবে আমি দেখেছি যে একের পর একবার এপিএস নেয় 100 কোটি টাকা, আরেকবার তার বাবার টেন্ডার পেয়ে গেলেন, স্কুল মাস্টার তিনি পেয়ে গেলেন হচ্ছে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরই। তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক ঘটনা বলি আমরা জানি সেই অঞ্চলকে নিয়ে, সেটা যেই অভিযোগ বিএনপি করুক আর যেই করুক, অভিযোগ উঠেছে। এখন এত সব অভিযোগের মধ্যে আবার একটা নতুন অভিযোগ উঠেছে, যদি নির্দোষ হয়ে থাকে হচ্ছে আসিফ, আমার মনে হয় হচ্ছে সেই ক্ষেত্রে ওই নির্বাচন করব বা ওইসব ব্যাপার স্যাপার না, যেহেতু অভিযোগ উঠেছে নিজের দায়িত্বশীলতার থেকে তার উচিত হচ্ছে যে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্তের মাধ্যমে সে নির্দোষ প্রমাণিত হোক, আগামী নির্বাচন আসুক, জনগণ তাকে মূল্যায়ন করবে। কিন্তু সেই সৎসাহসটা নিয়ে তাকে করতে হবে। এবং একই সাথে আমার প্রধান উপদেষ্টাকেও কিন্তু এই জায়গায় ভালোবাসা বা স্নেহে অন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ। আমি একটু শেখ রবিউল